দেখো আজকে এডুকেশনে আমাদের আগে পার্টগুলো হয়ে গেছে, মোটামুটি পিঁয়াজে অ্যান্ড কোলবার্গ থিওরি হয়ে গেছে। আজকে আমরা পড়ব যে বিহেভিয়ারালিজম মানে আচরণবাদ। ঠিক আছে, মানে আমাদের আচরণ বলে আমাদের আচরণ অনেক সময় ঠিকঠাক থাকে না। ঠিক আছে, তো আচরণ কিভাবে শেখানো হয় বা আচরণ কিভাবে প্রতিক্রিয়া করতে হয়, কিভাবে শিখতে হয়, ঠিক আছে, সেই সমস্ত থিওরি আমরা আজকে পড়ব। ঠিক আছে, অ্যাকচুয়ালি এটা হচ্ছে আচরণবাদ, অর্থাৎ আচরণ কিভাবে হয়, আচরণ কিভাবে সৃষ্টি করা যায়, আচরণ শিখন অর্থাৎ শিখন প্রক্রিয়া কিভাবে সম্পূর্ণ হয়, তার মাধ্যমে আচরণ নিয়ন্ত্রিত হয়। দাঁড়াও এক মিনিট, এটা করে দিই। সাইকোলজিক্যাল যে ভিউ রয়েছে না, সেই সাইকোলজিক্যাল দৃষ্টিকোণ থেকে, ঠিক আছে, শিখন থিওরি শিখন থিওরি ডিফারেন্ট টাইপসের হয়ে থাকে। ওকে, এবং এই শিখন তত্ত্ব বা লার্নিং যে থিওরি রয়েছে, সেই লার্নিং থিওরি মূলত এই আচরণবাদের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। ঠিক আছে, এবং এই শিখনের উপর ভিত্তি করে যে আচরণবাদ, এই আচরণ অনেক ডিফারেন্ট টাইপসের আচরণবাদ রয়েছে। সেই আচরণবাদগুলো আমাদের সিলেবাসে রয়েছে, সেগুলো আমাদের একটু করতে হবে। ওকে, তো গুরুত্বপূর্ণ লার্নিং থিওরি বা আচরণবাদ সম্পর্কিত যে সমস্ত থিওরি রয়েছে তাদের মধ্যে অন্যতম রয়েছে কানেকশনিজম, মানে কি সংযোগবাদ। ওকে, থর্নডাইকের যেটা সংযোগবাদ বা ট্রায়াল অ্যান্ড এরর কনসেপ্ট, অর্থাৎ ভুল এবং শিখন তত্ত্ব। ঠিক আছে, আর কি রয়েছে প্রাচীন অনুবর্তন তত্ত্ব, মানে ক্লাসিক্যাল কন্ডিশনিং থিওরি বাই প্যাভলভের প্রাচীন অনুবর্তন তত্ত্ব। এবং আরো একজন রয়েছে স্কিনারের অপারেন্ট অনুবর্তন তত্ত্ব। ওকে, তো আজকের টপিক বিহেভিয়ারালিজম, আচরণবাদ। লার্নিং যে থিওরি রয়েছে তার মধ্যে বিহেভিয়ারিজম, ঠিক আছে, মানে আচরণবাদ সম্পর্কিত আজকের টপিক। এবং এই আচরণবাদ এর বিভিন্ন যে থিওরিগুলো রয়েছে সেগুলো আমি বললাম, যে যেমন কি থর্নডাইকের কানেকশনিজম সংযোগবাদ অ্যান্ড ট্রায়াল অ্যান্ড এরর থিওরি, অ্যান্ড প্যাভলভের হচ্ছে ক্লাসিক্যাল কন্ডিশনিং থিওরি এবং স্কিনারের অপারেন্ট কন্ডিশনিং থিওরি। তো এই থিওরিগুলো আমাদের একটু পড়তে হবে। আমি সব নোটস এখন লেখাতে গেলে অনেক সময় লাগবে, আমি একটু বলে 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 দেবো যে এই কন্ডিশনিং যে থিওরি রয়েছে, একটা হচ্ছে ক্লাসিক্যাল কন্ডিশনিং থিওরি আর একটা অপারেন্ট কন্ডিশনিং থিওরি। এইগুলো একটু আমি আজকে আলোচনা করব, স্পেশালি আজকে যে প্রাচীন অনুবর্তন তত্ত্ব প্যাভলভের যে থিওরি, সেইটাকে আমরা আজকে ডিসকাস করব, এবং স্কিনার যদি হয় হবে। তো আমি আজকে তাহলে লেখাবেন না? লেখাবো, তো দেখা যাক কি হয়, একটু শুনে নাও। অ্যাকচুয়ালি আমি কি বললাম যে ক্লাসিক্যাল কন্ডিশনিং থিওরি, কন্ডিশন মানে আবার কি ভাই? কন্ডিশনিং মিন্স হচ্ছে অনুবর্তন। ঠিক আছে, আবার অনুবর্তন জিনিসটা কি, এটা একটু ভালো করে জানতে হবে। অনুবর্তন বিষয়টা কি? অনুবর্তন মানে হচ্ছে এইগুলো সবই, এই যে থিওরি, সমস্ত থিওরি আচরণবাদের উপর ভিত্তি করে তৈরি হয়েছে। ঠিক আছে, তো আমরা প্রাণীরা স্পেশালি আমাদের আচরণ, প্রত্যেক প্রাণীর আচরণ রয়েছে, স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স আচরণ রয়েছে। ঠিক আছে, মানে এই পৃথিবীতে প্রত্যেকটা প্রাণী কি করে আচরণ করে। তাহলে আচরণ কিসের সাপেক্ষে করে? কোনো উদ্দীপকের সাপেক্ষে আমরা আচরণ করি। উদ্দীপক যেমন হবে আমাদের আচরণ তেমন হবে। ঠিক আছে, যেমন আমরা বা তোমরা বা প্রত্যেকে বেশিরভাগ সামনে যদি বিরিয়ানি থাকে, তাহলে আমার যদি মানে সামনে বিরিয়ানি থাকে, তাহলে বিরিয়ানি কি না খেয়ে আমরা চলে যেতে পারবো? বা সরি, আমরা তো সব সময় খেতে পাই না। তাহলে বিরিয়ানি দেখলে আমাদের একটা লোভ তৈরি হয়, তাই না? তো আমাদের
জল চলে আসে, বা ফুচকা দোকানে গেলে আমাদের কি হয়, নাকে মুখে থেকে জল বেরিয়ে আসে, নাকে মুখে না, কোথা থেকে আসে, লালা বেরোয়, তাই না? লালা বেরোয় ফুচকা দোকানে গেলে, মেয়েদের তো বিশেষ করে, বাবারে, ফুচকা দোকানে গেলে অবশ্যই ফুচকা তো খেতেই হবে, তাই না? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, ক্লাস করছি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, কল করছি, ক্লাস করে আমি কল করছি। আচ্ছা, তাহলে কি বললাম যে, ও হ্যাঁ, প্রত্যেকটা প্রাণীর যে বৈশিষ্ট্য, স্পেশালি খাবার পেরে আমরা প্রতিক্রিয়া করি, মানে খাবারটা হচ্ছে কি একটা উদ্দীপক। উদ্দীপক মানে ইংলিশে কি বলা হয়, বলো, ইংলিশে উদ্দীপককে কি বলা হয়? আরে ভাই বলো। ইনসেপটিভ। হ্যাঁ, ইনসেপটিভ। ইনসেন্টিভ। উদ্দীপক এবং প্রতিক্রিয়া। স্টিমুলাস নাকি, মনে পড়ছে না। স্টিমুলাস। স্টিমুলাস বলে, স্টিমুলাস হচ্ছে হ্যাঁ, উদ্দীপক আর প্রতিক্রিয়া হচ্ছে রেসপন্স। ইয়েস, স্টিমুলাস এন্ড রেসপন্স। স্টিমুলাস হচ্ছে ইংলিশে বলা হয় স্টিমুলাস, এন্ড এটা হচ্ছে উদ্দীপক। উদ্দীপকটা কি, যে কোনো জিনিস, আমাদের সামনে যদি খাবার থাকে সেটা আমার উদ্দীপক। এই খাবার দেখে আমাদের কি আসে, লালা চলে আসে, ঠিক আছে? ধরো ফুচকা দোকানে তোমরা গেলে বা আমরা গেলাম, বা চানা দোকানের সামনে আমরা গেলাম, বা ফুচকা দোকানের সামনে গেলাম, আমাদের কিন্তু ওই ফুচকা বা চানাটা কি হচ্ছে আমাদের সামনে উদ্দীপক, স্টিমুলাস, এবং তার ফলে আমাদের কি হচ্ছে, লালা বেরিয়ে আসছে অটোমেটিক। এটা হলো কি, রেসপন্স, প্রতিক্রিয়া। তো এটা হচ্ছে নর্মাল, প্রত্যেকটা উদ্ভিদ বলছি, প্রাণীর এটা নর্মাল বৈশিষ্ট্য। শুধু মানুষ কেন, প্রাণীগুলো, যেমন ধরো কুকুরের সামনে খাবার দিলে মানে লালা বেরিয়ে আসে অটোমেটিক, বা যে কোনো প্রাণী খাবার সামনে আসে অটোমেটিকই আমার প্রতিক্রিয়া চলে আসে। এটা নর্মাল বৈশিষ্ট্য মানুষের। কিন্তু অনুবর্তন তাহলে কি বিষয়, কি জিনিস? অনুবর্তন মানে হচ্ছে কোনো স্বাভাবিক উদ্দীপকের সঙ্গে যখন মানে আমাদের স্বাভাবিক উদ্দীপক ছাড়া যখন অন্য কোনো উদ্দীপকের প্রভাবে আমাদের যখন প্রতিক্রিয়া হয়, সেটাকে বলা হয় অনুবর্তন। এটা আবার কি রকম জিনিস? এটা স্পেশালি আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যে স্বাভাবিক উদ্দীপক ছাড়া অন্য কোনো উদ্দীপক, ঠিক আছে? উদ্দীপক মানে সেটা খাবার হতে পারে, কোনো বস্তু হতে পারে, ইটিসি ইত্যাদি ইত্যাদি। যখন স্বাভাবিক উদ্দীপক ছাড়া অন্য কোনো উদ্দীপকের প্রভাবে আমাদের যখন রেসপন্স হয়, সেটাকে বলা হয় কন্ডিশনিং। যেমন ধরো আমি প্রত্যেক দিন, ধরো আমরা মানে স্কুলে যখন ছিলাম, স্কুলে যখন মানে টিফিনের ঘন্টা পড়তো, ধরো 2টোর সময় টিফিন হতো, তাহলে টিফিন খাবার আমরা খাওয়ার আগে, আমাদের মানে ছুটি হওয়ার আগে আর কি, পিরিয়ড ছুটি হওয়ার আগে আমাদের কি হতো, যখন আমরা দেখবো যে 40 মিনিট এর ক্লাস, তো যখন 30 মিনিট আসছে, 40 মিনিট আসছে, তখন আমরা ভাবি যে ভাই কখন ঘন্টা মারবে, ঘন্টা মারবে, ঘন্টা মারবে, ঘন্টা মারলে ছুটি হয়ে যাবে, খেতে যাব। তাহলে যখনই ঘন্টা মারবে তখন কিন্তু আমাদের খিদে চলে আসবে, খিদের টাইম চলে আসবে। তখন তোমাকে ক্লাসে ঘন্টা মেরে দিল, এবার তোমার অটোমেটিক তোমার খিদে চলে আসবে, বা তোমার মানে তুমি যে খাবারগুলো নিচ্ছ সেটা মানে খাওয়ার জন্য তোমার লালা বেরোতে থাকবে, কারণ এটা তোমাকে অভ্যাস করা হয়েছে। ওখানে কিন্তু ঘন্টার ধ্বনি কোনো উদ্দীপক না। খাবার যেটা তোমার বাইরে বিক্রি হচ্ছে সেটা খাবে বলে ওটা উদ্দীপক, বা তুমি যেটা বাড়ি থেকে এনেছো ওটা উদ্দীপক। উদ্দীপক
কৃত্রিম উদ্দীপকটা কি? ওই ঘন্টা ধ্বনি, অর্থাৎ খাবার পাওয়ার আগে ঘন্টা বাজিয়ে তোমাকে মানে জানিয়ে দেওয়া হচ্ছে ভাই খাবার উপস্থিত। তাহলে কন্ডিশনিং থিওরিতে কি বলা হচ্ছে, বা অনুবর্তন বলতে বোঝাচ্ছে যে কোনো স্বাভাবিক উদ্দীপক ছাড়া অন্য কোনো উদ্দীপক দ্বারা যখন আমাদের প্রাণীর মধ্যে প্রতিক্রিয়া আসে তখন তাকে বলা হয় কন্ডিশনিং বা অনুবর্তন। এই অনুবর্তন দুটো টাইপের হয়ে থাকে, একটা কি, একটা ক্লাসিক্যাল কন্ডিশনিং আর একটা কি প্রাচীন অনুবর্তন। প্রাচীন অনুবর্তন বা ক্লাসিক্যাল কন্ডিশনিং। ক্লাসিক্যালটাই প্রাচীন। হ্যাঁ, আরেকটা হচ্ছে অপারেন্ট কন্ডিশনিং থিওরি বা সক্রিয় অনুবর্তন তত্ত্ব। ঠিক আছে, তো এই দুটো অনুবর্তন তত্ত্ব আমাদের পড়ে নিতে হবে। প্রথমত প্যাভলভ একটা থিওরি দেন যেটা ক্লাসিক্যাল কন্ডিশনিং থিওরি বলা হয়। প্যাভলভের পরীক্ষাটা একটু আমাদের জেনে নিতে হবে। প্যাভলভ কি বলছে, প্যাভলভের গল্পটা একটু তোমরা পড়ে নেবে, যে কোনো বইতে পেয়ে যাবে, বা আমি নোটস তো অবশ্যই দেবো, আমি একটু বলে যাচ্ছি, বলে দিই তারপরে আমি কি করা হয়। লেখাতে গেলে অনেক সময় লাগবে। হ্যাঁ ঠিক আছে, কি বলো? সিলেবাসটা তো একটু শেষ করতে হবে, আজকে একটু বুঝিয়ে দিই। দেখো প্রাচীন অনুবর্তন তত্ত্বে কি বলছে। প্রাচীন অনুবর্তন তত্ত্বে প্যাভলভ ইনি হচ্ছে প্রাচীন অনুবর্তন থিওরি নিয়ে কাজ করেন। ঠিক আছে, রাশিয়ার একজন বিজ্ঞানী। তিনি কি বলছেন, যে তিনি একটা পরীক্ষা করেন, সেই পরীক্ষা কুকুরের উপরে করেন। ঠিক আছে, কি রকম, মানে তিনি মানে কুকুর এর লালা কখন বেরোয়, ঠিক আছে, এবং লালা ক্ষরণের ওপর মানে লালা ক্ষরণ মানে এর ওপর ভিত্তি করে তিনি থিওরি উপস্থাপন করেন, মেন বিষয়। ঠিক আছে, এবার লালা তো ক্ষরণ হয় সবসময় কুকুরের, কিন্তু লালা ক্ষরণ কখন বেশি হয় সেটা তিনি লক্ষ্য করেন। ঠিক আছে, এবং তিনি তার পরীক্ষা করেন কুকুরের উপর। কি রকম, তিনি স্পেশালি যখন কুকুরের উপর পরীক্ষা করেন, তিনি কুকুরকে খাবার দেওয়ার আগে প্রতিদিন ঘন্টা মারত। মানে তার তত্ত্বে কি বলছে, বলছে ভাই মানে তার কন্ডিশনিং যে ক্লাসিক্যাল কন্ডিশনিং থিওরি আছে, যে আমাদের স্বাভাবিক উদ্দীপক মানে ন্যাচারাল স্টিমুলাস দেওয়ার আগে একটা ঘন্টা বাজাও, মানে কৃত্রিম উদ্দীপক বাজাতে হবে। কৃত্রিম উদ্দীপক যখন আমরা বাজাবো তখন তার মধ্যে সজাগ ভাব চলে আসবে, যে ভাই এরকম ভাবে 2 দিন 3 দিন 4 দিন করার পরে খাবার দেওয়ার আগে আমরা মানে ঘন্টা বাজিয়ে খাবার দিচ্ছি। তখন ওই কুকুরের মধ্যে মানে প্যাভলভ এটা করেছে আর কি, আমি বলছি না, প্যাভলভ হচ্ছে এটা। 4-5 দিন এটা করার পরে তুমি এবার মানে মানে কি স্বাভাবিক উদ্দীপক কোনটা বলো তো? স্বাভাবিক উদ্দীপক মানে খাদ্য, আর স্বাভাবিক কিছুটা হচ্ছে ওই লালাকরণটা। লালাক্ষরণ। তো খাবার দেওয়ার আগে তিনি একটা কৃত্রিম উদ্দীপক উপস্থাপন করলেন, যেটা হচ্ছে ঘন্টা ধ্বনি। এবার কন্টিনিউয়াস 1 সপ্তাহ বা কিছুদিন পড়ার পরে এবার তুমি যখন ঘন্টা বাজাবে অথচ খাবার দেবে না, কিন্তু তার সেই সময়ও কিন্তু তার মধ্যে লালাক্ষরণ চলে আসবে। তার মানে এটা আমরা তার ব্যবহারের করে এনেছি, তাদের প্র্যাকটিস করে এনেছি। কিরকম, যে যখন ঘন্টা বাজবে, ঘন্টা বাজার সঙ্গে সঙ্গে তার মধ্যে, সে তো জানে ঘন্টা বাজলে মানে খাবার চলে আসবে, কিন্তু ও অটোমেটিকই মানে ও বুঝতে পারেনি তার মধ্যে ব্যবহার, তাদের বিহেভিয়ার চেঞ্জ করানো হয়েছে। কিরকম, ঘন্টার ধ্বনি বাজলো, তার মধ্যে খাবার দেয়া হলো, সরি মানে 2 দিন 4 দিন এরকম খাবার দেয়া হলো। স্যার, হুম, স্যার ঘন্টা ধ্বনি বাজবে তখন তার তো সজাগ ভাব হবে, মানে তখন ও তো ভাব যে হ্যাঁ আমাদের খাবার, ওই তো সজাগ ভাব বুঝছি। ঘন্টা দেওয়ার পরে তার মধ্যে সজাগ ভাব চলে আসে। ঠিক আছে, এই সজাগ ভাব আসা মানে এই যখনই সজাগ ভাব আসলো এবং তারপরে তার মধ্যে কিন্তু লালাক্ষরণ হবে। ঠিক আছে, অর্থাৎ এই স্বাভাবিক যে উদ্দীপক, সেই স্বাভাবিক উদ্দীপক না দিয়েও শুধু যদি স্বাভাবিক যে কৃত্রিম যে উদ্দীপক, যেমন ঘন্টা বাজালেও কিন্তু তার মধ্যে সজাগ ভাব চলে আসবে।
ঠিক আছে? ওকে। এবং সজাগ ভাব আসা মানে তার মধ্যে লালাকরণ হবে, এরকম তো অবশ্যই ব্যাপার থাকে। সজাগ ভাব হওয়া মানে তার মধ্যে লালাকরণ আসলো। তাহলে এখানে কি হলো, প্যাভলভ দেখলেন যে তাকে স্বাভাবিক উদ্দীপক মানে ন্যাচারাল যে স্টিমুলাস সেটা দেওয়া হলো না, কিন্তু কৃত্রিম উদ্দীপকের মাধ্যমে কিন্তু তার মধ্যে ব্যবহারের পরিবর্তন আনা হলো, তার বিহেভিয়ার চেঞ্জ করে দেওয়া হলো। কিরকম? আমি তাকে খাবার দিলাম না, অথচ ঘন্টা মারলে তার মধ্যে লালাকরণ হচ্ছে, তার মানে তার একটা ব্যবহারের পরিবর্তন হলো। ঠিক আছে? এই যে অনুবর্তন, এটাকে বলা হয় প্রাচীন অনুবর্তন। মানে স্বাভাবিক উদ্দীপক ছাড়া তিনি বলছেন ওই ঘন্টার ধ্বনি বাজালেই কুকুরের মধ্যে স্বাভাবিক সজাগ ভাব চলে আসে, ঠিক আছে, এবং তার মধ্যে লালাকরণ চলে আসে। লালাকরণটা কি? প্রতিক্রিয়া। ঠিক আছে? অর্থাৎ মানুষের মধ্যেও সেম, যদি আচরণের তুমি পরিবর্তন করতে আনতে চাও তাহলে কি হবে, যেমন ধরো আমাদের মোবাইলে মাঝে মাঝে রিংটোন যেটা থাকে, ধরো আমরা ট্রেনে যাচ্ছি বা বাসে যাচ্ছি, কারোর এরকম সেম রিংটোন বেজে উঠলো, তাহলে তুমি কিন্তু সজাগ হয়ে যাবে এবং হাতে দেখবে, ভাই কেউ ফোন করছে দেখি তো। হয় কি হয় না বলো? হুম? হ্যাঁ স্যার। তাহলে এটা হচ্ছে কি, আমাদের কন্ডিশনিং থিওরির মধ্যে চলে এসেছে, মানে বিহেভিয়ারটা চেঞ্জ হয়ে গেছে, বিহেভিয়ারের পরিবর্তন হয়েছে। তাহলে শব্দটা কি? স্বাভাবিক প্রতিক্রিয়া না স্বাভাবিক উদ্দীপক? স্বাভাবিক উদ্দীপক কোনটা বলো? স্যার স্বাভাবিক উদ্দীপক আর কৃত্রিম উদ্দীপক মানে এই ক্ষেত্রে স্বাভাবিক উদ্দীপক আর প্রতিক্রিয়া মানে মানে কোনো, হ্যাঁ, যে কোনো উদ্দীপকই একটা নির্দিষ্ট প্রতিক্রিয়া আছে। তাহলে এখানে খাবারটা হচ্ছে স্বাভাবিক উদ্দীপক আর লালাকরণটা তার সাথে হয় স্বাভাবিক প্রতিক্রিয়া। আবার একই সঙ্গে ঘন্টার ধ্বনির সঙ্গে সজাগ ভাবটা, হ্যাঁ, ঘন্টার ধ্বনিটা যদি আলাদা করে ভাবি তাহলে ঘন্টার ধ্বনিটা একটা স্বাভাবিক উদ্দীপক আর তার স্বাভাবিক প্রতিক্রিয়া হচ্ছে সজাগ ভাব। হুম, কিন্তু এখানে তাহলে কি করলেন, ওই স্বাভাবিক উদ্দীপক খাদ্যর সঙ্গে লালাকরণ এইটার সাথে ওই মাঝখানে ওই ঘন্টার ধ্বনিটা ঢুকিয়ে দিলেন। মানে উনি কি হ্যাঁ, করলেন যে যখনই ঘন্টার ধ্বনি অর্থাৎ কৃত্রিম উদ্দীপক এখানে ব্যবহার করছেন, ঘন্টার ধ্বনিটা কৃত্রিম উদ্দীপক হিসেবে ব্যবহার করছেন, যে হ্যাঁ, কৃত্রিম উদ্দীপকটা যখনই তিনি অ্যাপ্লাই করছেন তার সঙ্গে সঙ্গে খাবারটা দিয়ে দিচ্ছেন। এরকম হুম, অনবরত করতে 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 কি হয়ে গেছে, খাদ্যের সঙ্গে লালাক্ষরণের সম্পর্কটা পরিবর্তন হয়ে গিয়ে ঘন্টার ধ্বনির সঙ্গে লালাক্ষরণ এইটা একটা মানে ইয়ে হয়ে গেছে, অনুবর্তন ঘটে গেছে, অর্থাৎ অনুবর্তন ঘটে চেঞ্জ গেছে। হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, এটাই বোঝাতে চেয়েছেন যে লালাক্ষরণটা স্বাভাবিক উদ্দীপকের মানে খাদ্যের সঙ্গে সম্পর্কিত না হয়ে তিনি এখানে ঘন্টার ধ্বনিটার সঙ্গে সম্পর্ক ঘটিয়ে দিয়েছেন। তার হুম, জন্য যখনই ঘন্টার ধ্বনি বাজতে লাগে তখন তো কুকুরটা জানে যে এবার আমি খাবার পাবো, তাই অটোমেটিক্যালি তার লালাক্ষরণটা হতে লেগে গেল। একদম, ইয়েস, একদম ঠিক কথা। ঠিক আছে, একদম ভালোভাবে ভাই, ভালোভাবে বলেছে। তো এইটা হচ্ছে ক্লাসিক্যাল কন্ডিশনিং থিওরি। ওকে। তো এই ক্লাসিক্যাল কন্ডিশনিং থিওরিতে উদাহরণ হিসাবে আমরা কি বলতে পারি? আচ্ছা, আমাদের যে এই যে অনুবর্তন চলে এলো, যে কোনো প্রাণীর মধ্যে অনুবর্তন চলে আসলো, এবার দিনের পর দিন তুমি যদি এটা করতে থাকো তাহলে তোমার কি আর প্রতিক্রিয়া আসবে এরপরে? স্বাভাবিক, হ্যাঁ, মানে তুমি ঘন্টা বাজাচ্ছ, তারপরে কুকুরটা এসে দেখছে ভাই খাবার নেই, তাহলে এরকম যদি কন্টিনিউয়াস না, করতে এটা আস্তে থাকো, আস্তে নষ্ট হয়ে যাবে যদি না কন্টিনিউস করা হয়, তাহলে এটা হ্যাঁ, মানে এইটাকে বলা হয় নষ্ট হয়ে যাবে। অপানুবর্তন। এটাকে বলা হয় অপানুবর্তন। মানে কিরকম? বলছে যে বারবার এরকম ভাবে খাদ্য মানে ঘন্টা বাজিয়ে খাদ্য দেয়া হলো না, তো এরকম 3-4 দিন করার পরে দেখবে আস্তে আস্তে কুকুরটা আর আর লালাক্ষরণ হবে না, মানে তার যে অনুবর্তন সেটা শেষ হয়ে গেছে। ফলে কি হবে, সে কারণ এর আগে তো সে দেখেছে যে ঘন্টা বাজাচ্ছে, খাবার আসছে না,
ওকে, তাহলে এটাকে বলে অপানুবর্তন। অপানুবর্তন কিরকম? যখন ঘন্টা বাজানোর পরেও যখন দেখছে খাবার আসছে না বা খাবার পাচ্ছে না, তখন সে তার কি হবে, লালাক্ষরণ অটোমেটিকই বন্ধ হয়ে যাবে। ওকে, অর্থাৎ ভুলে যাবে, এটাকে বলা হয় অপানুবর্তন। ওকে, এর মাধ্যমে কি করা যেতে পারে, মানে কি সু অভ্যাস গঠনের জন্য কি করা যেতে পারে বলো? দেবাশিস বলো, অপানু এই অনুবর্তন, প্রাচীন অনুবর্তনের মাধ্যমে কি কি করা যেতে পারে? কোনো মানুষের ক্ষেত্রে কোনো কাজ, ধরুন কোনো কাজ করছিস, তার জন্য একটা হয়তো গিফট বা প্রাইজ দেওয়া হলো, যে এই কাজটা করলে এটা দেওয়া হবে। আমরা এটার ক্ষেত্রে মানে স্পেশালি আচরণ পরিবর্তনের ক্ষেত্রে এই প্রাচীন অনুবর্তনটা অনুসরণ করা যেতে পারে। ঠিক আছে, তো অনুবর্তন, প্রাচীন অনুবর্তন কমপ্লিট। এবার আসছি থর্নডাইকের কানেকশনিজম, থিওরি অফ কানেকশনিজম। ওকে, হ্যাঁ, সেই দেবাশিস যেটা বললো যে ওই কোনো পুরস্কার যেটা সেটা স্বপ্ন করছে, তাই না? সে যখন একটা কোনো ফল পাবে বা তার সাথে কোনো ফল পাবে, তখন সে সেটা করতে আগ্রহী হবে। আর যখন কোনো কাজের কোনো ভালো ফল সে সে কাজ করতে চায় না। তো সেটাতে প্রাচীন অনুবর্তন না বলে সক্রিয় অনুবর্তনের একটা ভালো উদাহরণ বলা যেতে পারে, তাই না স্যার? হুম হুম হুম, একদম ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা পড়বো সেটা হচ্ছে কি থর্নডাইকের, আচ্ছা সক্রিয় অনুবর্তনটা হয়ে যাক, তারপরে থর্নডাইকের কানেকশনিজম পড়বো। ঠিক আছে, সক্রিয় অনুবর্তন কে উপস্থাপন করেন বলো? স্কিনার, স্কিনার। স্কিনার। ঠিক আছে, স্কিনারের সক্রিয় অনুবর্তন তত্ত্ব। নেক্সট যে পার্টটা সেটা আমরা একটু দেখে নিই। আমরা কি দেখলাম যে অনুবর্তন বিষয়টা কি পড়ে নিলাম, প্রাচীন অনুবর্তন এবং সক্রিয় অনুবর্তন। সক্রিয় অনুবর্তন কি বলছে? সক্রিয় অনুবর্তন বলছে অ্যাকচুয়ালি যেটা অপারেন্ট কন্ডিশনিং থিওরি, মানে আমরা যে প্রতিক্রিয়া করি, প্রতিক্রিয়ার করার পেছনে কি থাকে, উদ্দীপক কাজ করে। এখানে সেটা উল্টো, বিপরীত। বলছে যেসব প্রতিক্রিয়া নির্দিষ্ট কোনো উদ্দীপক নেই তাকে বলা হয় অপারেন্ট কন্ডিশনিং থিওরি। মানে কোনো, আমরা যখন রেসপন্স করি কোনো কিছুতে, বা উদ্ভিদ প্রাণী, মানে কোনো প্রতিক্রিয়ায় যখন কোনো নির্দিষ্ট উদ্দীপক থাকে না, ঠিক আছে, তখন তাকে বলা হয় অপারেন্ট কন্ডিশনিং থিওরি। ঠিক আছে, আচরণ সাধারণত কত প্রকার হয়ে থাকে? দুই প্রকারের হয়ে থাকে, তাই না? দুই প্রকারের আচরণ হয়ে থাকে, একটা হচ্ছে রেসপন্ডেন্ট জাতীয় আর একটা হচ্ছে অপারেন্ট জাতীয়। রেসপন্ডেন্ট কোনগুলো, যার যে সমস্ত প্রতিক্রিয়ার কোনো একটা নির্দিষ্ট উদ্দীপক আছে, স্টিমুলাস রয়েছে, সেটাকে কি বলা হয়? রেসপন্ডেন্ট জাতীয় আচরণ। কিন্তু অপারেন্ট জাতীয় আচরণ কাকে বলে, অপারেন্ট জাতীয় অনুবর্তন কাকে বলে? যে সমস্ত প্রতিক্রিয়ার কোনো নির্দিষ্ট কোনো উদ্দীপক নেই, পরিবেশের সঙ্গে অভিযোজনের সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে যায়, সেটাকে বলা হয় অপারেন্ট কন্ডিশনিং থিওরি। ঠিক আছে, বুঝে গেল? এবার স্কিনারের একটা পরীক্ষা আছে, এটা একটু করতে হবে। স্কিনারের পরীক্ষাটা কিসের উপর করেন স্কিনার?
স্কিনার কি কোন প্রাণীর উপর করে? বিড়ালের উপর। বিড়ালের উপরে। ঠিক আছে, মানে স্কিনার অপারেন্ট কন্ডিশনিং থিওরির জন্য একটা পরীক্ষাও করেন। ঠিক আছে, কারণ কেউ তো মুখের কথা বিশ্বাস করবে না। এই পরীক্ষার মধ্যে করেন কার উপর? কুকুর, এই সরি কুকুর না, বিড়ালের উপরে করেন। বিড়াল না, ইঁদুর 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 ইঁদুরের হ্যাঁ ওপর, স্যার, ইঁদুর, বিড়ালটা তো ইঁদুরের ওপর তিনি একটা পরীক্ষা করেন। ঠিক আছে, যেটাকে একটা বাক্সের মধ্যে, মানে যেটাকে স্কিনার বক্স বলা হয়। ঠিক আছে, মানে তিনি একটা ক্ষুধার্ত কুকুরকে, এই কুকুর না ইঁদুরকে নেয়, এবং সেই ইঁদুরটাকে খাঁচার মধ্যে রেখে দেওয়া হয়, এবং এমন একটা মানে কল করে রাখা হয় ওই খাঁচার মধ্যে, যাতে ওই বোতামটা টিপলে তার মধ্যে খাবার চলে আসে, বাইরে থেকে খাবারটা চলে আসে। ঠিক আছে, তো পরীক্ষা টরীক্ষা করলো, মানে এটাকে নিয়ে, ক্ষুধার্ত ইঁদুরকে নিয়ে তিনি কি করলেন যে অ্যাকচুয়ালি প্রথমে তিনি পরীক্ষা করে দেখান যে ওই জায়গাটাতে টিপলে ওই খাবারের মধ্যে দিয়ে ট্রে চলে আসবে, সে খাবে। কিন্তু এবং এই কারণে মানে একটা ইঁদুরকে নিয়ে ক্ষুধার্ত রাখা হয়, মানে খেতে না দিয়ে, মোটামুটি 4-5 ঘন্টা খেতে না দিয়ে রাখা হয়। তিনি একটা পরীক্ষা, মানে কি দেখলেন, মানে ওই পরীক্ষার মাধ্যমে তিনি দেখলেন যে মানে ওই ক্ষুধার্ত ইঁদুরকে মানে বাক্সের মধ্যে ছেড়ে দিয়েছে, এবং বাইরেতে একটা ট্রে দেওয়া আছে, সেই ট্রেতে খাবার দেওয়া রয়েছে, এবং বাক্সের মধ্যে এমন একটা জায়গা আছে যে বোতামটা টিপলে খাবার চলে আসে অটোমেটিক। ঠিক আছে, তো এবারে বাইরে দেখছে খাবার আছে, আর ভেতরে মানে সে তো চারিদিকে ছোটাছুটি খেতে পাচ্ছে, বাইরে খাবার, খাবার তো পেতে হবে। সেইখানে সে কি হলো, চারিদিকে ছোটাছুটি করতে লাগলো। তারপরে কি হলো, হঠাৎ করে সেই খাঁচার ওই অংশে বোতাম, মানে হাত পড়ে গেল বা কোনো একটা অংশ পড়ে গেল, সঙ্গে সঙ্গে খাবারটা চলে এলো, সে খেয়ে নিল। ওকে, এবার নেক্সট টাইম যখন আবার তাকে ছেড়ে দেওয়া হলো, তখন মানে দেখলো যে এই অংশে গেলে, মানে এই জায়গাটাতে গেলে একটা চাপ পড়ছে, সেখান থেকে খাবার চলে আসছে। ঠিক আছে, মানে এবার কিন্তু সে বুঝে গেল যে ভাই এই জায়গাটাতে গেলে আমি খাবার পেয়ে যাচ্ছি, তাহলে ডাইরেক্ট সেখানে ঢুকে গেল। মানে আস্তে আস্তে তার মধ্যে আচরণটা শেখানো হলো যে ভাই এইখানে প্রেস করলে আমার কাছে খাবার চলে আসে। ঠিক আছে, বুঝতে পেরেছো? অর্থাৎ কি বলেছো বলো, কি বুঝতে পারলে বলো, এনিওয়ান? হ্যালো? এটাতে এরকম বোঝা যাচ্ছে যে কোনো আসলের উপরে যদি কোনো পুরস্কার হয়, তাহলে কোনো প্রাণীরও মানে প্রাণী সেই আচরণটি মানে মানে উৎসাহিত হয়। আর যদি কোনো আচরণ করার পরে যদি সেরকম ধরনের কোনো ফল লাভ না হয়, সে কোনো ফল পেতে ব্যর্থ হয়, তাহলে সেই আচরণটি সে আর করতে চায় না বা নিরুৎসাহিত হয়। হুম, তৃপ্তিদায়ক হয় না, অবশ্যই। হ্যাঁ তো তিনি এটা পরীক্ষা করেন, এবং তিনি অপারেন্ট কন্ডিশনিং থিওরি দিতে গিয়ে তিনি কয়েকটা প্রিন্সিপালের কথা বলেন। ঠিক আছে, শেপিং। শেপিং মানে কি, মানে শেপিং একটা কনসেপ্ট তিনি বলেন। আচরণকে একটা নির্দিষ্ট মাত্রায় নিয়ে আসার জন্য তিনি বলছে কিছু রিইনফোর্সমেন্ট দেবে। মানে এই শেপিং বিষয়টা কি একটু জেনে রাখতে হবে। শেপিং মানে হচ্ছে কোনো একটা নির্দিষ্ট আচরণ, সেটা করতে গেলে প্রাণীকে একটা স্টেপ বাই স্টেপ তাকে পুরস্কৃত করা হবে, যাতে সে শক্তিশালী, মানে মানে সে ভালোভাবে কাজটা করতে পারে আর কি। ঠিক আছে, আমরা বলি না, আমরা যেমন মনে হলে যে একটা অঙ্ক করে দাও, এই 10টা অঙ্ক করে দাও, করলে তোমাকে একটা ক্যাডবেরি দেবো, এরকম আর কি। শেপিং মানে হচ্ছে প্রাণীর মধ্যে একটা যে আচরণটা নিয়ে আনতে আনতে চাইছি আমরা, ঠিক আছে, সেই আচরণ নিয়ে আসার জন্য আমরা পরিকল্পিতভাবে যখন কি করি, উদ্দীপক উপস্থাপন করি, তাকে বলা হয় শেপিং।
যে তুই অঙ্কটা করতে পারলে একটা ক্যাডবেরি দেব, ঠিক আছে? এটাকে বলা হয় শেপিং, বোঝা গেল? আর এই শেপিং আনতে গেলে তিনি শক্তিদায়ক বা প্রাণীর মধ্যে আচরণ, বাঞ্ছিত আচরণ নিয়ে আসার জন্য তিনি শক্তিদায়ক মানে মানে কি বলবো, রিইনফোর্সমেন্টের কথা বলেন। রিইনফোর্সমেন্ট মানে কি, তুমি কারোর মধ্যে আচরণকে পরিবর্তন আনতে চাও, অতি সহজে আনা সম্ভব নয়, তার জন্য শক্তিদায়ক উদ্দীপক উপস্থাপন করতে হবে, ঠিক আছে? তো তিনি এরকম তিনটে মানে শক্তিদায়ক উদ্দীপক, রিইনফোর্সমেন্ট মানে শক্তিশালী উদ্দীপক। এই শক্তিশালী উদ্দীপক ডিফারেন্ট টাইপসের হয়ে থাকে, তিনটে টাইপসের হয়ে থাকে। রিইনফোর্সমেন্ট রিইনফোর্সমেন্ট তিনটে টাইপের হয়ে থাকে। একটা হচ্ছে কি পজিটিভ রিইনফোর্সমেন্ট, নাম্বার 2 নেগেটিভ রিইনফোর্সমেন্ট, এন্ড নাম্বার 3 পানিশমেন্ট। ঠিক আছে? এবার পজিটিভ কি, নেগেটিভ কি এবং পানিশমেন্ট কি একটু বলে দিচ্ছি। বলো তো পজিটিভ রিইনফোর্সমেন্ট কি, বলো, কে বলবে? মৌলি বলো, পজিটিভ রিইনফোর্সমেন্ট কি? অনুভব বলো। পজিটিভ রিইনফোর্সমেন্টটা কি? বলো, কে বলবো, বলো। সে বলবো বলো। পজিটিভ রিইনফোর্সমেন্ট করতে গেলে তো আপনি কোনো কিছু কোয়েশ্চেন পারলেন তখন আপনি বললেন যে হ্যাঁ খুব ভালো, বা কোনো স্টুডেন্ট কোনো কোয়েশ্চেন পারলে তখন বলে যে হ্যাঁ তাকে উৎসাহিত করা হয় যে হ্যাঁ খুব ভালো, এই তো তোমার হবে, তখন সেটা পজিটিভ রিইনফোর্সমেন্ট হয়ে যাবে। পজিটিভ, হ্যাঁ আপনি স্যার উদাহরণ, একদম বা হয়তো স্যার আপনার মক টেস্ট দিলেন, সেটাতে প্রত্যেকদিন পড়ার পরেও ভালো রেজাল্ট করতে পারলাম না, তখন আর পরের দিন আর সেই দিতে ইচ্ছা করবে না। একদম একদম ঠিক। অবশ্যই প্রশংসা করা, যেমন পরীক্ষায় ভালো পেলে তোমাকে বলা হলো ভেরি গুড, খুব ভালো হয়েছে। আমি যেমন রিইনফোর্সমেন্ট দিই মক টেস্টে, যখন ভেরি গুড লেখা থাকে না, তো তুমি যখন মক টেস্ট দাও তখন যখন ওই 70% উপরে পাও তুমি ভেরি গুড পাও। তো এটা কেন দেয়া, এটার শক্তিদায়ক উদ্দীপক, এটা পজিটিভ রিইনফোর্সমেন্ট। মানে এটা দিলে তোমার মধ্যে একটা, মানে সবার মধ্যে, তোমার মধ্যে না, সবার মধ্যে একটা মানে এটা একটা সোর্স অফ এনার্জি। তুমি প্রশংসা করলে, কেউ একটা কাজ করলো প্রশংসা করলে, ঠিক আছে, এগুলো হচ্ছে প্রশংসা করা, কিছু দেওয়া, এগুলো পজিটিভ রিইনফোর্সমেন্ট। ওকে, আর নেগেটিভ রিইনফোর্সমেন্ট কি, মানে নেগেটিভ রিইনফোর্সমেন্ট মানে তিরস্কার করা, মানে হবে না এরকম করা, তিরস্কার করা, এগুলো হচ্ছে নেগেটিভ রিইনফোর্সমেন্ট। ওকে, আর একটা হচ্ছে পানিশমেন্ট। ওকে, পানিশমেন্টটা হচ্ছে যেমন কি ইলেকট্রিক শক দেওয়া বা কোনো শাস্তি দেওয়া, এগুলো হচ্ছে পানিশমেন্ট। ওকে, তো এই হচ্ছে স্কিনারের থিওরি। এটা একটু পড়ে নেবে, আমি পিডিএফটা দিয়ে দেবো পরে, আর লেখাচ্ছি না, ঠিক আছে? এবার শিক্ষার ক্ষেত্রে তো এখন আর পানিশমেন্ট দেওয়া যাবে না। হ্যাঁ, এখন শিক্ষার ক্ষেত্রে তো এখন আর পানিশমেন্ট দেওয়া যাবে না। হ্যাঁ, এখন আর শিক্ষা কোথায় আছে, শিক্ষা কিছু আছে, শিক্ষা বিষয়টা তুলে দিচ্ছে যা অবস্থা, শিক্ষা ক্ষেত্রে পানিশমেন্ট দেওয়া যাবে না।